দাদা, বাংলাদেশের এই ঘটনার পর কালকে জেল থেকে কয়েকশো বন্দী পালিয়েছে, বিভিন্ন জায়গায় খবর হয়েছে, রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। তুমি যদি ট্রেন্ড দেখো, যেরকম ভাবে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, মানে ছাত্র আন্দোলন দিয়ে শুরু করে তারপরে যেরকম ভাবে জামাত এবং মৌলবাদী সংগঠনগুলো সো কল্ড আন্দোলনের রাশ নিজের হাতে তুলে নেয়, এবং যেরকম ভাবে 1 পয়েন্ট প্রোগ্রাম হয়ে যায় যে শেখ হাসিনা ওয়াজেদকে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে, এবং যেরকম ভাবে পুরো বাংলাদেশ জুড়ে লাগাম ছাড়া সন্ত্রাস নেমে আসলো, এই ট্রেন্ডটা কিন্তু নতুন নয়। তুমি এটা যদি খুব ভালো করে তুমি তুলনামূলকভাবে বিচার করো, একদম সেম জিনিস হয়েছিল কিন্তু আফগানিস্তানে। একটা স্থিতিশীল সরকারকে ভেঙে দিয়ে যখন তালিবানরা পুরো ক্ষমতা দখল নেয়। এবার এই তালিবান ব্যাপারটাই তো তাই। তালিবান আফগানিস্তান বা পাশতু ল্যাঙ্গুয়েজে তালিবান মানে হচ্ছে মিলিশিয়া স্টুডেন্ট গ্রুপ, যারা উগ্রপন্থী বা চরমপন্থী স্টুডেন্ট, এবং যারা শরিয়াত অনুযায়ী বা শরিয়াত প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যে ছাত্ররা, তাদের পাশতুতে বলা হয় তালিবান। একদম ঠিক সেইভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে বাংলাদেশে। আমার নিশ্চিতভাবে মনে আছে তোমাদের যে বামিয়ান বুদ্ধ স্ট্যাচু কিরকম ভাবে ভেঙে দেওয়া হয়েছিল। একটা ঐতিহাসিক অমূল্য মূর্তি স্ট্যাচুকে ভেঙে দেওয়া হয়েছিল, কারণ ইসলামে শরীয়ত অনুযায়ী কোনো মূর্তি থাকতে পারে না। মূর্তি থাকাটা ইসলাম বিরোধী, ছবি থাকা ইসলাম বিরোধী। তো মূর্তি ভাঙার যে ট্র্যাডিশন শুরু করেছিল তালিবানরা বামিয়ান দিয়ে, সে জিনিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে, যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে কিরকম ভাবে ভাঙা হয়েছে সেটা আমরা কালকে দেখেছি। তো এই সেম জিনিস কিন্তু চলছে। এবার ঠিক এইরকম ভাবে আফগানিস্তানও জেল ভেঙে সমস্ত, চাहे সন্ত্রাসবাদী হোক চাहे অপরাধী হোক, তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। ঠিক একই জিনিস কিন্তু সেম ট্রেন্ডে বাংলাদেশেও দেখতে পাচ্ছি, এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যেভাবে জেল ভেঙে শয়ে শয়ে হাজারে হাজারে বন্দীকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এই বন্দীরা অধিকাংশই কিন্তু রাজনৈতিক বন্দী নয়। এরা অপরাধের সঙ্গে যুক্ত, এরা সন্ত্রাসবাদ বা মৌলবাদের সঙ্গে যুক্ত। এর মধ্যে বহু তুমি পাবে নিষিদ্ধ জেএমবি জঙ্গি, যারা অত্যন্ত উগ্র হার্ডকোর জঙ্গি, যারা শেখ হাসিনা ওয়াজেদের আমলে যখন উনি সন্ত্রাসবাদ মৌলবাদের বিরুদ্ধে বিভিন্ন রকম স্টেপ নিতে শুরু করেছিলেন, তখন যাদের অ্যারেস্ট করা হয়েছিল এখন তারাও মুক্ত হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতবর্ষের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। শিবম, দাদা, কিছু ক্ষেত্রে বলা হচ্ছে এর মধ্যে জামাতিরা থাকতে পারেন, যাদের কাছে গুলি বন্দুক, জঙ্গিরা থাকতে পারেন। তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ নয়, এটা বলা যায়। মানে এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই যে বলতে, মানে এরা হতে পারে হতে পারে না, এটা অ্যাবসলিউটলি। যেহেতু আমি যেটা বললাম যে জামাতে শুধু নয়, যেটা জেএমবির যে জঙ্গিরা ছিল, যারা সার্টিফাইড জঙ্গি, আল কায়দা বাংলাদেশের যারা লোকজন ছিল, বাংলা ভাইয়ের যারা মানে যারা সহকর্মী ছিল, যে সন্ত্রাসবাদীরা, এরা সবাই ছাড়া পেয়েছে। এখন জেলের ভেতর তো আর অস্ত্র থাকে না, বাইরে বেরোনোর পর তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। বাট এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা মুক্ত হয়ে গেছে, যাদের জেল ভেঙে বার করা হয়েছে, এরাই কিন্তু দেশটা চালাবে এখন বাংলাদেশ। তো এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি হচ্ছে, কারণ এই সমস্ত ট্রেন্ড, ব্রেন ওয়াশ, যাদের মগজ ধোলাই হয়ে রয়েছে, যারা সন্ত্রাসবাদ এবং মৌলবাদে দীক্ষিত, সেরকম শয়ে শয়ে হাজার হাজার লোককে এরা জেল ভেঙে বার করে নিয়ে এসেছে। এই সেম জিনিস কিন্তু আমরা আফগানিস্তানে দেখেছি। তো এটারই আবার রিপিটেশন হলো এখানে, কারণ পুরো এন্টার যে ছাত্র মুভমেন্ট, আমাদের বাংলাতেও বহু লোক এখনো হয়তো বেশ কিছু লোকজন বলছে, বিশেষ কিছু ইউনিভার্সিটির লোকজন, যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন। ওই ছাত্র আন্দোলনটা ছিল একটা শিখণ্ডী, ওটাকে খাড়া করেই বার করেছিল, এবং তারপর মৌলবাদ তার রাশ নিয়ে নিয়েছে। আমি এখন শুনতে চাই সেই সমস্ত লোকজনদের কাছ থেকে যে তারা যারা ছাত্র আন্দোলনের ফেভারে বলছিলেন, প্রসেশন করছিলেন, বাংলাদেশ হাই কমিশনকে কলকাতায় ঘেরাও করতে গেছিলেন, তারা এখন কি বলবে। কারণ আমরা তখন থেকেও বলেছি যে এটা ছাত্র আন্দোলনের নাম করে মৌলবাদী এই জামাত, বিএনপি এবং পাকিস্তানের আইএসআই
চীন, এরা সব মিলিয়ে ষড়যন্ত্র করছে, বাংলা থেকে গণতন্ত্রকে উৎখাত করলো এবং এই শরিয়াতি আইন প্রতিষ্ঠা করার চেষ্টা চলবে এবং সেটাই হচ্ছে, দাদা দেখা যাচ্ছে এখন। আপনার কি মনে হচ্ছে কোথাও গিয়ে বাংলাদেশি সেনাবাহিনীর হাত থেকে নিয়ন্ত্রণটা বেরিয়ে যাচ্ছে, এটা একটা সেনাবাহিনীরও একটা ভুল পদক্ষেপ হলো কোথাও গিয়ে? না দেখো, এই 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 জায়গাতে আমি সেনাবাহিনীকে চট করে দোষ দিতে পারি না, কারণ সেনাবাহিনী তুমি যদি রোল দেখো, সেটা ভারতবর্ষে হোক, বাংলাদেশে হোক বা সারা পৃথিবীতে হোক, সেনাবাহিনী বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য তৈরি হয় এবং তারা ট্রেন্ড হয় সেই হিসাবে। আর এখন যেটা হচ্ছে, প্রাথমিকভাবে এটা কিন্তু সম্পূর্ণ আইন শৃঙ্খলার ব্যাপার। তো সেনাবাহিনী কি নিজের দেশের নাগরিকদের ওপর, সে হতে পারে সে ভুল পথে গেছে, হতে পারে সে মৌলবাদী, হতে পারে সে চীন বা পাকিস্তানের হয়ে কাজ করছে বা তালিবান, হোয়াট এভার, কিন্তু সেনাবাহিনীর পক্ষে যেরকম ভাবে নিজের দেশের সীমান্তে গিয়ে বিদেশি সৈন্যদের মোকাবেলা করা সম্ভব, সেটা তো আর নিজের দেশের জনগণের উপর করা সম্ভব নয়। এবং সেখানে যদি সেনাবাহিনী করতে যায় তাহলে কিন্তু এই সিচুয়েশন আরো খারাপ হবে। এটা কন্ট্রোল করার কথা পুলিশের, এবং সেটা সেখানে চরমভাবে হয় ব্যর্থ। তার থেকে যেটা ভয়ঙ্কর, যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, যে ভয়াবহভাবে, যেটা আমি আগেও বলেছি, সেনাবাহিনী বলো, পুলিশ বলো, প্রশাসন বলো, সব জায়গায় বিচার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেখানে ভয়াবহভাবে ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ, যেটাকে আমরা আভ্যন্তরীণ অনুপ্রবেশ বলি, যে এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর ভেতরে কিন্তু অনুপ্রবেশ ঢুকেছে এবং এই অনুপ্রবেশটা এই জামাতদের, সন্ত্রাসবাদী, মৌলবাদীদের অনুপ্রবেশ হয়ে গিয়েছে। তাই পুলিশ এখন কিছু করছে না, সিচুয়েশনটাকে আরো খারাপ করতে দিচ্ছে। কারণ এই জায়গায় আন্দোলনটাকে আরো তীব্র করতে, আরো ছড়িয়ে দিতে গেলে যে ধরনের ওদের যে সব থেকে বড় জরুরি যেটা দরকার, সেটা দরকার হচ্ছে কিছু সহনাগরিকের মৃতদেহ। এবং জানে এইরকম ভাবে লাগাম ছাড়া সন্ত্রাস হতে গেলে একটা সময় আর্মিকে গুলি চালাতে হবে, এবং সেই দিকেই আর্মি পরিস্থিতি রেখে ঠেলে দেওয়া হচ্ছে। আর্মির এখন কিছু করার নেই, বাংলাদেশ সেনাবাহিনী এখন ক্রীড়নক হয়ে বসে আছে, কারণ অ্যাকচুয়ালি রিয়াক্ট করতে গেলে গুলি চালাতে হয়, গুলি চালালে কিন্তু আবার বেশ কিছু শবদেহ পাবে এই সন্ত্রাসবাদী মৌলবাদীরা। এখনো বাংলাদেশে যে সমস্ত মানুষ, তারা এখনো এই লাগাম ছাড়া সন্ত্রাস, সংখ্যালঘুদের ওপর সন্ত্রাস, এগুলোকে যারা এখনো সাপোর্ট করছে না, যখন নিজেদের দেশের নাগরিকদের দেখবে মৃতদেহ, তখন এটা ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে ভারত বিরোধী ষড়যন্ত্র, এবং এর মধ্যে ভারতের নাম ঢুকবে, আবার ধর্মীয় মেরুকরণ তীব্র হবে। এগুলো পরবর্তী আমি যেগুলো দেখতে পাচ্ছি আগামী 2-3 দিনের মধ্যে, যদি এখনই এটাকে রাশ টানতে না পারে, এ হাতের বাইরে চলে যাবে বাংলাদেশ। দাদা, এই মুহূর্তে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনি দীর্ঘদিন সুরক্ষার ব্যাপারে বিভিন্ন কিছু দেখেছেন, শুনেছেন, কাজও করেছেন। সুরক্ষার কথা মাথায় রেখে ভারতের পদক্ষেপ কি হওয়া উচিত এই মুহূর্তে? দেখো, দুটো জিনিস। এক, যেহেতু এটা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা, সেজন্য ভারতবর্ষের এই মুহূর্তে খুব বেশি কিছু করার নেই। দুটো জিনিস করতে হবে। এক, নিজের দেশের সীমান্তটাকে অত্যন্ত মজবুত, সুদৃঢ় করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশে ভারতবর্ষের মানুষ যারা আছেন, আমি ধর্মীয়ভাবে বলবো যে বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষরা রয়েছেন, হিন্দুরা, তাদের উপর আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা হিন্দু মুসলিম করবার সময় নয়, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভয়াবহভাবে আক্রমণের মুখোমুখি। এখন সেই হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে কি করে প্রোটেকশন দেওয়া যায়, তারা যদি ভারতে আসতে চায় কিরকম ভাবে কি ব্যবস্থা করা যায়, সেটা মানবিকতার খাতিরে ভারত সরকারকে চেষ্টা করতে হবে। এবং যেহেতু এটা কেন্দ্রের বিচার্য বিষয়, সেজন্য রাজ্যগুলো, চাই ও পশ্চিমবঙ্গ হোক, চাই আসাম, ত্রিপুরা, কারণ সীমান্তবর্তী সমস্ত রাজ্যগুলোতে কিন্তু উদ্বাস্তু আসবে। এই উদ্বাস্তু আর অনুপ্রবেশকারী, এই দুটোর মধ্যে পার্থক্য করা, কারণ এই সুযোগে বাংলাদেশের বহু সন্ত্রাসবাদী, মৌলবাদী লোকজন কিন্তু ভারতবর্ষের মাটিতে ঢোকবার চেষ্টা করবে, চাই আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম অথবা পশ্চিমবঙ্গের সীমান্ত মধ্যে দিয়ে। সেটাকে কি করে নিশ্চিত করা যায় যে এরা অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকবে না, কিন্তু যারা বিপন্ন উদ্বাস্তু, তারা যদি ভারতে আশ্রয় নিতে চায়, তাহলে কি করে তাদের আশ্রয় দেওয়া যায়, কি করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, এটা দেখতে হবে। 3 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
সমস্ত এই সীমান্তবর্তী রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গে অত্যন্ত সজাগ করে তুলতে হবে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে। কারণ পশ্চিমবঙ্গেও কিন্তু অশান্তির একটা আবহাওয়া আমি দেখতে পাচ্ছি। এই সুযোগে হিন্দু মুসলমান যদি একটা কোনো ইস্যু তৈরি করা যায়, তাহলে এই সন্ত্রাসবাদী বা মৌলবাদী, এবং মৌলবাদীদের কোনো জাত হয় না, তারা হিন্দু হোক তারা মুসলিম হোক, এই মৌলবাদীরা তারা কিন্তু চেষ্টা করবে। সেটার দিকে কিন্তু এখন ইন্টেলিজেন্সের নজর রাখা উচিত এবং প্রশাসনকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এখন রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন, হিন্দু মুসলমান ধর্ম বা রাজনীতির জায়গা নেই, এটা আমাদের নিশ্চিত করতে হবে। প্রশাসনকে রাজধর্ম পালন করতে হবে, চাই কেন্দ্রীয় সরকার হোক চাই রাজ্য সরকার হোক। দাদা, এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের একটা প্রভাব পড়তে চলেছে বাংলাদেশ ভারতের এই সম্পর্কে। আপনি বলছেন বর্ডার ইমিডিয়েটলি সিল করতে হবে। আপনি কিভাবে দেখেন ভারতের সাথে মানে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কটা কতটা সুদৃঢ়ভাবে থাকতে পারে অন্তত এই বিষয়ে? দেখো, ভবিষ্যৎ নিয়ে বলার এখনো সময় আসেনি, ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু যেখানে ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আসছে, এটা তো এখন প্রাথমিকভাবে এটা বন্ধ রাখতেই হবে। কারণ আমাদের ভারতবর্ষের প্রাথমিকতা এটা হওয়া উচিত নয় যে যেখানে রক্ত ঝরছে লোকের এবং সেখানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেখানে আমাদের ব্যবসাকে নিয়ে মাথা ঘামাতে হবে। ব্যবসা ভবিষ্যতে চলবে, অতীতেও চলেছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় ভারত বাংলাদেশ সমস্ত রকম যোগাযোগ, যে ব্যবসার ব্যাপারটা, সেটাকে বন্ধ রাখতে হবে। কারণ সীমান্তগুলো যদি আমরা একদম নিশ্চিত করতে না পারি সুরক্ষা, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপদ হতেই পারে। এবং ভারতের ট্রাক বা এই যানবাহনগুলো যেগুলো বাংলাদেশে যাচ্ছে, ভারতীয় ড্রাইভাররা নিয়ে যাচ্ছে, তাদের প্রাণও আমরা বিপন্ন করতে পারি না। তো এটা সরকার যদি সিল করে দেয় সমস্ত বর্ডারগুলো বা চেকপোস্টগুলো, সেটা একটা যথাযোগ্য পদক্ষেপ নিয়েছে, আমি সমর্থন করি। ভবিষ্যতে ভারত বাংলাদেশ কিরকম রিলেশন হবে, কি সম্পর্ক থাকবে, সেটা এক্ষুনি বলা মুশকিল। এখনকার পরিস্থিতিতে যদি বলি, সেটা আমি তো খুব একটা ভালো কিছু আশা করছি না, আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না এর পরে কি পরিস্থিতি পরিবর্তন হবে, সেটা তখনই বলা যেতে পারবে।